পাকিস্তানের সেনাপ্রধানদের চরিত্র বরাবরই রঙিন এবং কঠিন আবার আধারময়। 2019 সালে কুখ্যাত পাকিস্তানি গুপ্তচর সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স বা ISI এর প্রধান ছিলেন আসিম মুনির। মনে রাখতে হবে 2019 সালের 14 ফেব্রুয়ারি সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের 40 জন সদস্যকে হত্যা করা হয়েছিল ভয়াবহ পুলওয়ামা হামলায়। সেই ঘটনার পর 6 বছর কেটে গেছে। মুনির, যিনি এখন কার্যত পাকিস্তানের সুপ্রিমো, ভারতের পহেলগাঁও হামলা ঘটালো সেই মুনিরই 22 এপ্রিল কাশ্মীরের মনোরম বৈশরণ তৃণভূমিতে 25 জন হিন্দু পর্যটক এবং একজন স্থানীয়কে গুলি করে হত্যা করা হয় মূলত তারই ষড়যন্ত্রে। তারপর থেকেই ভারত এই হামলার প্রত্যুত্তর দিতে বদ্ধপরিকর ছিল। পাকিস্তানও পাল্টা গুটি সাজিয়েছে, আর তাতে আসিম মুনিরের ভূমিকা তুখোড়। ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকাকালীন 2018 সালে মুনিরকে ISI প্রধান হিসেবে নিয়োগ করে, কিন্তু 6 মাস পর তাকে সরিয়েও দেন, কারণ মুনির ইমরানের স্ত্রী বুশরা বিবির দুর্নীতির অভিযোগ সম্পর্কে তাকে অবহিত করেছিলেন। মুনির এই বরখাস্ত হওয়ার ঘটনার জন্য ইমরান খানকে কখনোই ক্ষমা করতে পারেননি, চেয়েছিলেন বদলা নিতে। 2022 সালের এপ্রিলে সেনাবাহিনীর পরিকল্পিত সংসদীয় অভ্যুত্থানে ইমরানকে ক্ষমতাচ্যুত করার পর ইমরানের বিরোধী শাসক জোটের সমর্থনে মুনির সেই বছরের নভেম্বরে সেনাপ্রধান হন। এর কয়েক মাস পরেই মুনির ইমরানকে দুর্নীতির একাধিক অভিযোগে জেলে পাঠান। প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে চলতি বছরের শুরুতে 14 বছরের কারাদণ্ড দেওয়া হয়। পহেলগামে সংগঠিত হত্যাকাণ্ডের জন্য পাকিস্তানকে উপযুক্ত সবক শেখাতে আসিম মুনিরের ব্যক্তিত্ব, মানসিক চিন্তার স্তর, শক্তি এবং দুর্বলতাগুলিকে নজরে রাখা, বিশ্লেষণ করা ভারতের প্রত্যাঘাতের অন্যতম কৌশল হয়ে দাঁড়ায়। মুনির এমন একটি সেনাবাহিনীর প্রধান যা বিশ্বের 6ষ্ঠ বৃহত্তম বাহিনী, যাদের পারমাণবিক অস্ত্রও রয়েছে এবং নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সৈন্যদের প্রতিক্ষণে হামলা করতে প্রস্তুত। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে ভারত আর পাকিস্তানের লড়াই কিন্তু ইসরায়েল বনাম হামাস বা আজারবাইজান বনাম আর্মেনিয়ার মতো কোনো অসম যুদ্ধ নয়। এটি দুটি সবচেয়ে পেশাদার সেনাবাহিনীর মধ্যেকার সংঘাত, যারা প্রায় সমতুল্য এবং পারমাণবিক ক্ষমতা সম্পন্ন। ফলে যে তরফেই আঘাত হোক, পাল্টা আঘাত আসবে এবং ভালো পরিমাণেই আসবে। আসিম মুনির হলেন সেই বিরল পাকিস্তানি জেনারেল যিনি ISI এর প্রধান এবং সামরিক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক ছিলেন। তাই হামলার কৌশল যে নিখুঁত করার চেষ্টা তিনি করবেন তা অনুমেয়। পহেলগামে হামলার পর ভারত সিন্ধু জলচুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। এর প্রতিক্রিয়ায় পাকিস্তান 1972 সালে সিমলা চুক্তি স্থগিত করে বুঝিয়ে দেয় টক্কর সমানে সমানে। যুদ্ধ বিশেষজ্ঞরা বলছেন মুনিরের সমস্ত পদক্ষেপ দ্বিতীয়বার বিশ্লেষণ করে দেখা দরকার। তার আচরণ এবং বক্তব্যের উপর ভিত্তি করে বিশদ মনস্তাত্ত্বিক বিশ্লেষণও জরুরি। ইমরান খানের গ্রেপ্তারির পর কিছুটা পিছিয়ে থাকলেও পরে মুনির সেনাবাহিনীর উপর তার নিয়ন্ত্রণ কায়েম করে। পাকিস্তানের নিরাপত্তার আধার হয়ে উঠেছেন তিনি, এমনকি রাজনৈতিক ক্ষমতার সকল স্তরও নিয়ন্ত্রণ করতে শুরু করেছেন। সেনাবাহিনী পরিচালিত বিশেষ বিনিয়োগ সুবিধা কাউন্সিলের মাধ্যমে পাকিস্তানের দুর্দশাগ্রস্ত অর্থনীতিও সামাল দিয়েছেন তিনি। এমনকি মুনির বিচারকদের ক্ষমতাচ্যুত করার জন্য সংসদে একটি সংশোধনী পাশ করিয়ে সুপ্রিম কোর্টকেও প্রায় দখলে রেখেছেন। সংশোধনী পাশ করিয়ে তার মেয়াদ 3 বছর থেকে বাড়িয়ে 5 বছরও করেছেন তিনি। অর্থাৎ 2027 সাল পর্যন্ত চালকের আসনে থাকবেন তিনি এবং পরবর্তী মেয়াদ বৃদ্ধির জন্য কোনো বয়সসীমাও আর থাকবে না। সেনাপ্রধান হওয়ার পর মুনির বহু সংকটের মুখোমুখি হয়েছেন। তীব্র রাজনৈতিক অস্থিরতা তো ছিলই, অর্থনীতিতেও ভেঙে পড়ার মুখে ছিল, সন্ত্রাসবাদের পুনরুত্থান ঘটছিল এবং সেনাবাহিনীতেও আভ্যন্তরীণ বিরোধ ছিল। অন্যদের তুলনায় এই সমস্যাগুলির দক্ষ মোকাবেলা করেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছেন বলে মনে করেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। পাকিস্তানের সেনাবাহিনী দেশ পরিচালনায় চিরকালই বিশেষ ভূমিকা পালন করেছে। জন্মের পর থেকে 77 বছরে দেশটি 33 বছরে 3টি ভিন্ন পর্যায়ে সামরিক আইনের অধীনে ছিল। জেনারেল জিয়াউল হকের পর মুনিরই প্রথম সেনাপ্রধান যিনি ইসলামিক জাতীয়তাবাদকে আহ্বান জানিয়েছেন। মুনির একজন হাফিজি কুরআন, অর্থাৎ এমন একজন
যার কুরআন মুখস্থ। আসিম মুনিরের বাবা সৈয়দ সারোয়ার দেশভাগের পর জলন্ধর থেকে চলে এসেছিলেন। রাওয়ালপিন্ডির একজন স্কুল শিক্ষক ছিলেন সৈয়দ সারোয়ার। মুনির নিজে পড়েছিলেন গ্যারিসন শহরের একটি মাদ্রাসায়। অফিসার্স ট্রেনিং স্কুলের মাধ্যমে সেনাবাহিনীতে যোগ দেন। মুনিরের ঠিক আগে 2016 থেকে 22 সাল পর্যন্ত সেনাপ্রধান ছিলেন জেনারেল কামার জাভেদ বাজওয়া। ইমরান খান প্রধানমন্ত্রী থাকাকালীন বাজওয়া পাকিস্তানের রাজনীতির দক্ষ খেলোয়াড় ছিলেন। তার আমলেই পুলওয়ামায় হামলার অনুমোদন দেওয়া হয়েছিল এবং ভারত পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী শিবিরগুলিতে বিমান হামলা চালিয়ে প্রতিশোধ নিয়েছিল। 1971 সালে যুদ্ধের পর ভারতের এটি ছিল প্রথম বিমান হামলা। বাজওয়ার মেয়াদের শেষের দিকে তিনি যুক্তি দিয়েছিলেন যে তার দেশকে আঞ্চলিক সংযোগ, বাণিজ্য এবং উন্নয়ন অংশীদারিত্ব অনুসরণ করে অর্থনৈতিকভাবে নিজের ঘর গোছাতে হবে, এমনকি ভারতের সঙ্গে সুসম্পর্কেও আসতে হবে। আন্তরিকতা নিদর্শন হিসেবে তিনি 2021 সালের ফেব্রুয়ারিতে নিয়ন্ত্রণ রেখায় একটি যুদ্ধবিরতি চুক্তি করেন, যা 4 বছর স্থায়ী হয়েছিল। তারপরেই মুনির পহেলগাম হত্যাকাণ্ডের পরিকল্পনা করেন এবং যুদ্ধবিরতি ভাঙেন। আসিম মুনির সেনাবাহিনী এবং রাজনৈতিক পরিসরে অবাধে ভিন্নমত দমন করেছিলেন। 2023 সালের শেষের দিকে মুনির পাকিস্তানের 150,000-এরও বেশি আফগান শরণার্থীকে বহিষ্কার করেছিলেন, যার ফলে তিনি আফগানিস্তানের ক্ষমতাসীন তালিবানদের সঙ্গে সরাসরি সংঘর্ষে লিপ্ত হন। ইরানের সঙ্গে সম্পর্ক বজায় রেখেও মুনির পাকিস্তানের বাইরে কর্মরত একটি ইরানি প্রতিরোধ গোষ্ঠীর উপর তেহরানের ড্রোন হামলার পর ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে দ্বিধা করেননি। স্বাধীন বেলুচিস্তানের দাবিতে সোচ্চার বেলুচিস্তান বিদ্রোহী গোষ্ঠীগুলির বিরুদ্ধেও মুনির কঠোর পদক্ষেপ করেছেন, তবে তাদের দমানো যায়নি। মুনির বারবার ভারতকে বালুচ এবং টিটিপি বিদ্রোহীদের উস্কে দেওয়ার বা সমর্থন করার জন্য দোষারোপ করেছেন। পাকিস্তানের অনেক বিশেষজ্ঞ এটিকে পহেলগাঁও হামলার যুক্তি হিসেবেও তুলে ধরেছেন। মুনির সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে ধর্মীয় জাতীয়তাবাদ আরও মাথাচাড়া দিয়েছে। 2023 সালের আগস্টে পেশোয়ারে এক উপজাতীয় জিরগায় ভাষণে মুনির ঘোষণা করেছিলেন, পৃথিবীর কোনো শক্তি পাকিস্তানের ক্ষতি করতে পারবে না। আমরা আল্লাহর পথে জিহাদ অর্থাৎ পবিত্র যুদ্ধ করছি এবং সাফল্য আমাদেরই হবে। পাকিস্তান সেনাবাহিনীর উদ্দেশ্য এবং নীতি হলো শহীদ অথবা গাজী। যে জিহাদে অংশ নেয় বা হওয়া তাদের গাজী বলে। পহেলগাঁও হামলার 6 দিন আগে 16 এপ্রিল এক কনভেনশনে মুনির দ্বিজাতি তত্ত্বের পুনরাবৃত্তি করেন এবং হিন্দু ও মুসলমানদের মধ্যে স্পষ্ট পার্থক্য তুলে ধরেছিলেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন 370 ধারা বাতিল, নির্বাচিত সরকার প্রতিষ্ঠা এবং উপত্যকায় পর্যটকদের ঢল বাড়ায় কাশ্মীরের পরিস্থিতি নয়াদিল্লির পক্ষে চলে যাওয়ার আশঙ্কা ছিল। তাই উপত্যকার শান্তি ও স্থিতিশীলতার ভ্রম ভাঙতে 2008 সালের মুম্বাইয়ের মতো বেসামরিক নাগরিকদের উপর হামলা জরুরি হয়ে পড়েছিল তার কাছে। মুনির এইসব হামলার পরিকল্পনার পাশাপাশি আন্তর্জাতিক সমর্থনের ক্ষেত্র প্রস্তুত করেছেন। ডোনাল্ড ট্রাম্প যখন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, তখন পাকিস্তানে লুকিয়ে থাকা আইসিসকে কমান্ডার মোহাম্মদ শরীফুল্লাহকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রে নির্বাসিত করে ট্রাম্পের পাশে থাকেন। শরীফুল্লাহ অ্যাবে গেটে ভয়াবহ বোমা হামলার পরিকল্পনা করেছিল। আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়ার সময় 13 জন মার্কিন সেনা নিহত হন ওই হামলায়। ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রকে সাহায্য করার জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানান। গ্রেপ্তারের খবর প্রকাশ্যে আসার 1 সপ্তাহ আগেই মার্কিন যুক্তরাষ্ট্র F-16 বিমানের রক্ষণাবেক্ষণের জন্য পাকিস্তানকে $397 মিলিয়ন অনুদান দেয়। পহেলগাঁওয়ের পর ট্রাম্প সন্ত্রাসী হামলার নিন্দা করলেও পাকিস্তানকে দোষারোপ করেননি। তিনি বলেছেন, ভারতের সঙ্গে পাকিস্তানের এই বিরোধ হাজার হাজার বছর ধরে চলছে এবং দুই দেশের একসঙ্গে এর সমাধান করা উচিত। চীন এবং তুরস্ক সন্ত্রাসী হামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে পাকিস্তানের পক্ষে ছিল। গত 2 বছর ধরে পাকিস্তান এই দুই দেশ থেকে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম কিনছে। চীন থেকে অত্যাধুনিক ইলেকট্রনিক্স যুদ্ধ সরঞ্জামও কিনছে। এভাবেই আসিম মুনির আন্তর্জাতিক এবং ভারত বিরোধী শক্তিগুলোর সাথে সুসম্পর্ক এবং ভারতের পক্ষের যারা আছেন সেই সমস্ত দেশের সাথেও সম্পর্ক রেখে কার্যত ভারতের বিরুদ্ধে এক বড়সড় ষড়যন্ত্রের চেষ্টা এবং সেই চেষ্টা পূরণের জন্য, লক্ষ্য পূরণের জন্য পহেলগাম হত্যা ছক কষে করে
পরবর্তীতে ভারতের সাথেও যুদ্ধে জড়ানো তার এক বিরাট কৌশল বলে মনে করছেন অনেকেই।